ভয় নয়, বিশ্বাস রাখুন। ইতিবাচক মনোভাবই কঠিন সময়ের সবচেয়ে বড় সহায়। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছে স্নিগ্ধা। চলে যাব আজকের বিস্তারিত সংবাদে। পজিটিভ বার্তার প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত শান্তিনিকেতন মেলায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অংশগ্রহণ করায় ব্যাংক কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন এই প্ল্যাটফর্মের সিইও ডক্টর মলয়পীঠ মহাশয়। পজিটিভ বার্তার উদ্যোগে শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে 4 দিন ব্যাপী শান্তিনিকেতন মেলা। 24 থেকে 27 ডিসেম্বর পর্যন্ত বোলপুরে হবে এই মেলা। মেলাকে ঘিরে প্রস্তুতি চূড়ান্ত। মঙ্গলবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই মেলার স্টল নিয়ে বসেছে। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই স্টলের উদ্বোধন হয়েছে। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি তথা পজিটিভ বার্তার প্ল্যাটফর্মের সিইও ডক্টর মলয়পীঠ মহাশয়। উপস্থিত ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জেনারেল ম্যানেজার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মলয়পীঠ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা এই মেলার যাত্রা শুরু করেছিলেন। আজও সেই মেলা স্বমহিমায় চলছে। কোনো বাধা বিপত্তি এই মেলার আনন্দে ভাটা তৈরি করতে পারেনি। পাশাপাশি তিনি বলেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই মেলায় অংশ নিয়েছে, এর জন্য তিনি ব্যাংক কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ব্যাংকের আধিকারিক এবং কর্মীদের সঙ্গে কাজ করে তিনি খুবই ভালো ব্যবহার পেয়েছেন। তাই বোলপুরের সমস্ত ব্যবসায়িক লেনদেন এই ব্যাংকের মাধ্যমে করার কথা ঘোষণা করেছেন। অন্যান্য ব্যবসায়ীদেরও এই ব্যাংকের মাধ্যমে লেনদেনের করার পরামর্শ দিয়েছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি। তিনি বলেন, প্রত্যেক ব্যাংকের সিএসআর ফান্ড থাকে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যাতে তাদের সিএসআর ফান্ড সামাজিক কাজে ব্যবহার করে। তিনি বলেন, দেশের প্রায় 1 কোটি মানুষ ভালোবাসার টানে ডিজিটালের সঙ্গে যুক্ত হয়। পরবর্তী সময়ে তারা অর্থ উপার্জনের জন্য এগিয়ে যায়। এই সব মহিলা এন্টারপ্রেনারদের এবং বেকার যুবক যুবতীদের উৎসাহিত করার জন্য তিনি ব্যাংক কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন। তিনি আশাবাদী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বোলপুরের এই ব্রাঞ্চ আগামী 1 বছরে তাদের টার্ন ওভার প্রায় দ্বিগুণ করতে পারবে। এটা বাঙালিদের তথা ভারতবাসীর একটা গৌরবের দিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা এই মেলাকে প্রতিষ্ঠা করেছিল। স্বগৌরবে স্বমহিমায় চলছে। বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন মানুষের আবেগকে কোনো রকম ভাটা পড়ে। আর সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে এই মেলা এমন একটা আবেগ, বাঙালি এবং সমগ্র ভারতবাসী এই মাটিতে এলে এই জন্য অনেক কোম্পানি মনে করে আমরা একটা পুণ্যের জায়গায় এসেছি, সারা বছর টার্নওভার অনেকটা বেড়ে যাবে। আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এসছেন, তাদের কর্মকর্তারা আছেন, পরের বারের টার্নওভার দেখবেন অন্তত বোলপুর ব্রাঞ্চে ডবল হয়ে যাবে বলে আমার ধারণা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ভারতের অন্যতম বৃহত্তম ব্যাংকগুলি আছে, তার মধ্যে অন্যতম। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলি আছে সেগুলি অতি অবশ্যই এই ব্যাংকের সঙ্গে যুক্ত হওয়া উচিত। আমি আমার বাস্তবিক অভিজ্ঞতা দিয়ে বলছি। খুব অল্প টাইম ওনাদের সঙ্গে কাজ করছি। ওনাদের বিহেভিয়ার, ওনাদের সিস্টেম, ওনাদের টার্নওভার টোটাল আমাকে মুগ্ধ করেছে। আমি অধিকাংশ অ্যাকাউন্টই এখানে পরিচালনা করব। বিশেষ করে বোলপুরে যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি আছে তেনাদের কাছে আবেদন করব, আপনারা ব্যাংকে আসুন, যোগাযোগ করুন, অনেক কমফোর্টেবল ফিল করুন। আমি কোনো ব্যাংক নিয়ে কোনো বড় কথা বলছি না। একচেটিয়া যে ভাবটা ছিল একমাত্র পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকই সেটা কিন্তু মানুষের পরিষেবার ক্ষেত্রে দ্বিতীয় জায়গা করে দিতে পারবে, আমি নিশ্চিত। সেই উপলক্ষে ওনারা যখন আমাকে বললেন আমি এসছি আমার মিডিয়া সব ভাই বন্ধুদের আসার আবেদন জানাচ্ছি। আমরা এই মিডিয়া জগতের সঙ্গে কাজ করেন যে সমস্ত ভাই বন্ধু, শিল্পোপযোগী পরিবেশ, পজিটিভ অ্যাটিটিউড তৈরি করার লক্ষ্যে কাজ করার জন্য এনাদের আহ্বান করেছি। এনারা সাড়া দিয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংককেও বলবো, আপনাদের সিএসআর ফান্ড থাকে, সেই ফান্ডের মাধ্যমে যাতে করে এই অগণিত 1 কোটি ভারতবাসী যারা প্রথম দিকে নিজেরা ভালোবাসার জন্য ডিজিটাল মাধ্যমের সঙ্গে যুক্ত হয়, পরে পেশার সঙ্গে যুক্ত হয়, এই শক্তিটাকে যদি আমরা শিল্প এবং শিল্প উপযোগী পরিবেশ তৈরি করার জন্য পজিটিভভাবে ইউজ করতে পারি,
এরা ডিজিটালি সাউন্ড, স্কিল আছে, শুধু মেন্টাল গ্রুমিং এই কাজটা আমরা করতে চাইছি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আন্তরিক অংশগ্রহণ আবেদন জানাচ্ছি। আমি এইটুকু কথা দেবো, পরীক্ষামূলকভাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বোলপুরের ক্ষেত্রে করুক। টার্ন ওভার বোলপুরের ক্ষেত্রে যে কোনো ব্যাংকের চেয়ে অন্তত বেসরকারি ক্ষেত্রে যেটুকু হয় তার চেয়ে অনেক বেশি হবে, এবং এটা আমার ঔদত্য, এটা আমার দৃষ্টতা। আমি নিজে কাজে নামতে চাইছি, এই কারণে নামতে চাইছি, মানুষ পরিষেবা পাক, ব্যবসায়ীরা পরিষেবা পাক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের পরিষেবা দেয়, তার সঙ্গে সামাজিক দায়বদ্ধতায় এই মিডিয়া বন্ধু যারা আছেন তাদের পজিটিভ অ্যাটিটিউড তৈরি করে শিল্প উপযোগী মানসিকতা তৈরি করার জন্য অংশগ্রহণ করুন, এই আবেদন আমি রাখবো। আছেন কর্মকর্তারা, তাদের উদ্দেশ্যে বলি, যৌথভাবে র্যালি, বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজকর্ম, মহিলা এন্টারপ্রেনারকে প্রাধান্য দেওয়া, সঙ্গে সঙ্গে যে সমস্ত বেকার যুবক যুবতী আছে কৃষিক্ষেত্রে তারা মনোনিবেশ করছেন, তাদের আইনি জটিলতা কিছুটা ঠিক করে নিয়ে যাতে কৃষিক্ষেত্রে বিনিয়োগ করতে পারে এবং আপনারা অংশীদার হন, এই আবেদন আপনাদের জানাই। আমি মিডিয়া বন্ধুদের আবেদন করব, আমার আবেদন ওনারা হয়তো শুনেছেন বা সাড়া দেবেন। আপনারা পজিটিভলি ভাবুন, ব্যাংককে প্রমোট করুন, শিল্পপতিকে প্রমোট করুন, শিল্প উপযোগী পরিবেশ তৈরি করুন, পজিটিভ ভাইব তৈরি করুন, এই কাজে আপনারা অংশগ্রহণ করুন, সকলের ভালো হবে। আমি সকলকে শ্রদ্ধা এবং অভিনন্দন জানিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বোলপুরের মাটিতে প্রথম মেলায় অংশগ্রহণ করায় আনন্দিত, উজ্জীবিত, উৎসাহিত। নমস্কার। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড মেন পাওয়ার প্ল্যানিং ডিপার্টমেন্টের উদ্যোগে রাজধানীতে চাকরি মেলা অনুষ্ঠিত হয়। বহির্রাজ্যের 3টি সংস্থায় নিয়োগের জন্য হয়েছে এই চাকরি মেলা। এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড মেন পাওয়ার প্ল্যানিং ডিপার্টমেন্টের উদ্যোগে মঙ্গলবার রাজধানীতে চাকরি মেলা অনুষ্ঠিত হয়। বহির্রাজ্যের 3টি সংস্থায় নিয়োগের জন্য হয়েছে এই চাকরি মেলা। এর মধ্যে রয়েছে তামিলনাড়ুর সংস্থা সিটিক্স লজিস্টিক সলিউশন প্রাইভেট লিমিটেড। মোট 270টি পদের জন্য হয়েছে এই ইন্টারভিউ, বলেছেন এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড মেন পাওয়ার প্ল্যানিং ডিপার্টমেন্টের ডিরেক্টর অসীম সাহা। তিনি বলেন, রাজ্যের বেকার যুবক যুবতীরা যাতে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়ে কোনো ধরনের প্রতারণার শিকার না হয়, এর জন্য এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড মেন পাওয়ার প্ল্যানিং ডিপার্টমেন্টের উদ্যোগে চাকরি মেলার আয়োজন করা হয়। এর জন্য দপ্তরের কিছু আর্থিক ক্ষতি হলেও রাজ্যের বেকারদের সুবিধার্থে এই কাজ করে চলেছে দপ্তর। পাশাপাশি তিনি বলেন, রাজ্যে বড় শিল্প কারখানায় একেবারে নেই বললেই চলে, তাই বেকারদের অধিকাংশ সরকারি চাকরির উপর নির্ভরশীল। এর মধ্যে বহির্রাজ্যের বেসরকারি প্রতিষ্ঠানে কাজ পেয়ে যাতে অর্থনৈতিক দিক দিয়ে কোনো ধরনের প্রতারণার শিকার না হয়, এর জন্যই চাকরি মেলার আয়োজন করা হয়। এই সব কোম্পানি এই সব মেলায় অংশ নিয়ে থাকে, তাদের যাবতীয় তথ্য এবং রিপোর্ট দেখেই বেকারদের এই মেলার মধ্য দিয়ে চাকরি পাবার ব্যবস্থা করা হয়। তবে রাজ্যের বেকারদের মধ্যে ত্রিপুরার বাইরে গিয়ে কাজ করার মানসিকতা অনেকটাই কম। এর জন্য রাজ্যের বেকারদের আরও বেশি উৎসাহিত করতে হবে বলেও মনে করেন অধিকর্তা। চাকরি মেলার মধ্য দিয়ে রাজ্যের 270 জন বেকার যুবক যুবতী চাকরি পাবার সুযোগ পাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করলেন অসীম সাহা। হচ্ছে আপনারা জানেন, আমরা রেগুলারলি জব ফেয়ার করে থাকি। রাজ্য এবং রাজ্যের বাইরের বিভিন্ন সংস্থা, রিপুটেড সংস্থা আমাদের কাছে রিকোয়েস্ট করে এবং সে অনুযায়ী আমরা অ্যাডভার্টাইজমেন্টও করেছি। আজকে 3টা সংস্থা আছে, এর মধ্যে একটা বাইরে তামিলনাড়ুর একটা সংস্থা যেটার নাম সিটিক্স লজিস্টিক্স সলিউশন প্রাইভেট লিমিটেড। টোটাল 270টা পোস্টের জন্য আজকে আমরা ইন্টারভিউ নিচ্ছি। 3টা সংস্থা আছে, এর মধ্যে তামিলনাড়ু যেটা বাইরে, এটাই 200 পোস্টের জন্য নিচ্ছে। ডিফারেন্ট কাইন্ড অফ পোস্ট আছে এখানে। তো বেতন ক্রম ধরুন 13,500, 15,200, 17,000, 13,000 ইত্যাদি আছে। তো রাজ্য সরকারের প্রাথমিকতা জানেন কর্মসংস্থান সৃষ্টি করা, সেই উদ্দেশ্যে আমরা ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ত্রিপুরা এবং আমাদের ডাইরেক্টর এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিংয়ের উদ্যোগে আমরা আজকে এই জব ফেয়ারটা আয়োজন করেছি। জব ফেয়ারে 270 জনের যেই লক্ষ্যমাত্রা
এদিকে বেসরকারি প্রতিষ্ঠানে কাজের জন্য ইন্টারভিউ দিতে এসে খুশি চাকরি প্রত্যাশীরা। তারা জানান, সরকারি চাকরি পাওয়া এখন দুঃসাধ্য ব্যাপার, তাই বেসরকারি প্রতিষ্ঠানে কাজের জন্য ইন্টারভিউ দিতে এসেছেন। ধর্মনগর থেকে সাবরুম রাজ্যের প্রায় সব মহকুমা থেকেই বেকার যুবক যুবতীরা চাকরি মেলায় অংশ নিয়েছেন। কমিউনিকেশন সার্ভিস অফিসার। কি প্রত্যাশা করতেছে? ভালো মানে স্যালারি প্রত্যাশা করবো আর কি করবো। কিরকম স্যালারি? এই 15-20 মতো হয়েছে। কি নাম তো? স্নেহা, বাড়ি? বাড়ি বিশালগড়। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের পর্যালোচনা বৈঠক জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পৌরোহিত্য করেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। দপ্তরের কাজে গতি আনতে প্রতি 3 মাস অন্তর অন্তর রাজ্য সরকারের প্রতিটি দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে পঞ্চায়েত দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পৌরোহিত্য করেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, মহকুমা শাসক এবং বিভিন্ন ব্লকের বিডিওগণ। এই বৈঠক সম্পর্কে মন্ত্রী কিশোর বর্মন সাংবাদিকদের বলেন, প্রতি 3 মাস পর পর দপ্তরের কাজকর্মের পর্যালোচনা হয়। এর মধ্য দিয়ে একদিকে কাজের গতি বোঝা যাচ্ছে, সেই সঙ্গে যেসব কাজের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে সেই কাজ কতটা হলো আর কতটা বাকি রয়েছে এই বিষয়ে বিস্তারিত তথ্য সামনে চলে আসে। ফলে যেসব কাজ বাকি থাকে সেগুলোকে অগ্রাধিকার দিয়ে দ্রুততার সঙ্গে সেই কাজ করা সম্ভব হয়। পাশাপাশি কেন্দ্রীয় সরকার যে অর্থ বরাদ্দ করেছে সেই অর্থ কতটা ব্যয় হয়েছে আর কতটা কাজ করার জন্য বাকি আছে তাও সেই সব বৈঠকের মধ্যে দিয়ে সামনে চলে আসে, যার ফলে আগামী 3 মাসের জন্য কি কাজ করা যাবে এর জন্য একটি সুনির্দিষ্ট রূপরেখা নিরূপণ করা যায়। তিনি তথ্য দিয়ে বলেন, পঞ্চদশ অর্থ কমিশন থেকে পঞ্চায়েত দপ্তর থেকে 30 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই টাকার প্রায় 90% অর্থ ব্যয় করা হয়েছে। কিশোর বর্মন বলেন, আগে রাজ্যে গ্রাম পঞ্চায়েতের অর্থ মাত্র 50 থেকে 60% ব্যয় করা হতো, বাকি অর্থ দিল্লিতে পুনরায় ফেরত পাঠানো হতো। এখন গ্রাম পঞ্চায়েতের কাজে গতি এসেছে বলেই কাজ বেশি হচ্ছে। আগামী দিনেও মানুষের অর্থনীতির মান উন্নয়নে সরকার এইভাবে কাজ করে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করলেন মন্ত্রী কিশোর বর্মন। তিনি বলেন, গ্রাম পঞ্চায়েত গ্রামের মানুষের আর্থিক অবস্থার মান উন্নয়নে কাজ করে চলেছে। এই কাজের মধ্যে শুধুমাত্র রাস্তাঘাট নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা করায় কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে না। মানুষকে দক্ষ করে তাদেরকে কর্মমুখী করে তোলাও পঞ্চায়েতের কাজ। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। মাঝে আর মাত্র একদিন বাকি, 25শে ডিসেম্বর বড়দিন উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে প্রস্তুতি চূড়ান্ত সেজে উঠেছে গির্জা। বাজারে ক্রেতাদের ভিড়, এক কথায় বড়দিন উৎসবকে উপভোগ করতে রাজ্যে চলছে ব্যাপক প্রস্তুতি। রঙিন সাজসজ্জা, আনন্দময় পরিবেশ এবং প্রচুর উপহার বিনিময়। বড়দিন প্রকৃতপক্ষে দেশের সবচেয়ে প্রাণবন্ত উৎসবগুলির মধ্যে একটি অন্যতম। এই উৎসব খ্রিস্টানদের হলেও সব ধর্মের মানুষ এই উৎসবের আনন্দে সামিল হয়। বড়দিন বা খ্রিস্টমাস বা ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। 25শে ডিসেম্বর তারিখে যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এই দিনটি যিশুর প্রকৃত জন্মদিন কিনা তা নিয়ে ভিন্ন ভিন্ন অভিমত রয়েছে ঐতিহাসিকদের। আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে এই তারিখের ঠিক 9 মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু। খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশুখ্রিস্ট এদিন বেথলেহেমে জন্মগ্রহণ করেন। এই দিনে উপহার বিনিময় একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। শিশুরা বিশ্বাস করে যে সান্তাক্লজ রাতে তাদের জন্য উপহার নিয়ে আসে। উদযাপনের জন্য সুস্বাদু খাবার এবং বিশেষ কেক তৈরি করা হয়। অনেকেই গির্জার প্রার্থনায় যোগ দেন এবং বড়দিনের গান গাইতে। খ্রিস্টমাসের 12 দিন, যা খ্রিস্টমাসের 12 দিন নামেও পরিচিত, তা হলো জন্ম উদযাপনের উৎসবপূর্ণ খ্রিস্টীয় মরশুম। খ্রিস্টমাস দিবস হলো প্রথম দিন। 12 দিন হলো 25শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি প্রথম এবং শেষ দিন গণনা করা হয়। বিশ্বের প্রায় সব দেশের মতো খ্রিস্টান ধর্মানুসারীরা এই উৎসব পালন করে থাকেন। খ্রিস্টান সম্প্রদায়ের সবথেকে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিনকে ঘিরে শহরের অনতিদূরে মরিয়মনগরে বিরাজ করছে উৎসবের আমেজ। নতুনভাবে সেজে উঠেছে মরিয়মনগরের গির্জা। আলোকসজ্জা, খ্রিস্টমাস ট্রি সাজানো সহ নানা প্রস্তুতিতে ব্যস্ত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। এই বড়দিন উৎসবকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এদিকে বড়দিন উৎসবের মুখে বাজারে দেখা যায় ক্রেতাদের ভিড়। অনেকেই সান্তাক্লজ ক্রয় করতে, আবার কেউ স্টার বা খ্রিস্টমাস ক্রয় করতে ব্যস্ত। এদিকে বাজারে বড়দিনকে কেন্দ্র করে প্রস্তুত ছোট বড় মাপের কেক,
শুধুমাত্র খ্রিস্টানরাই নয়, অন্যান্য ধর্মের মানুষও এই দিনে কেক কাটে, বড়দিনের আনন্দে মেতে ওঠেন। দেখেন, বাণিজ্য বলতে গেলে আগের থেকে অনেকটাই ডিফারেন্স হয়ে গেছে, কারণ আগে যতগুলো দোকান ছিল এখন দোকানপাট আরও বাড়ছে। তো বিজনেস আগে যেরকম ছিল এখন এরকম নেই, তারপরে আছে, তো চলছে মোটামুটি ভালোই, খারাপ না। কী কী আছে? ওভারঅল ক্রিসমাসের যা আছে মোটামুটি সব আইটেমে আছে, ট্রি থেকে শুরু করে ড্রেস, বাকি সব ইনগ্রেডিয়েন্ট সবই আছে। দাম কীরকম? দাম মোটামুটি রিজনেবল রেট, যা মার্কেটে চলছে এরকম দামের মধ্যে আমরা বিক্রি করি। কোনটা খুব বেশি করে তুলছে? এখন বাচ্চাদের ব্যাপার হচ্ছে কি, এক একটা মানুষ এক একটা আইটেম নেয়। এখন বাকিটা তো বলা মুশকিল কোনটা বেশি যায়। গাছও যায়, ছোটো বাচ্চাদের অনেক কিছু ঘন্টা আছে, তারপর চার আছে, তারপরে চশমা, হেয়ার ব্যান্ড, সবগুলোই যায়। এবারে সবগুলি মোটামুটি নিচ্ছে কাস্টমার নিচ্ছে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। নাতিশীতোষ্ণ আবহাওয়া বইছে রাজ্যে, দিনে গরমের অনুভূতি আর রাতে শীতের কামড়। শীত গরম দুই এর মেলবন্ধনেই এখন ত্রিপুরার আবহাওয়ার এই দোলাচড়ে মানুষের জীবনযাত্রার মধ্যে অদ্ভুত পরিবর্তন পরিলক্ষিত হয়। ঋতু অনুযায়ী পৌষ এবং মাঘ 2 মাস শীতকাল। এখন ভর শীতকাল চলছে। শীতের কামড়ে মানুষ যখন কাজকর্ম শিখে তুলে ঘরে বসে শীতের আমেজ উপভোগ করার কথা, সেই সময়ে রাজ্যে শীতের তেমন কোনো প্রভাব পরিলক্ষিত হচ্ছে না। দিনে রোদের প্রখর তাপ আর তখন গরম অনুভূত হচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই শীতের কামড়। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। আকাশে হালকা মেঘ ছিল, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। উত্তরে হাওয়ার গতি 7 কিলোমিটার প্রতি ঘন্টা। দিনে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 73%, সর্বনিম্ন 60%। সন্ধ্যায় দমকা হাওয়া বইতে পারে 18 কিলোমিটার প্রতি ঘন্টা। রাতে দমকা হাওয়ার গতি আরও বাড়বে। আকাশে হালকা মেঘ রয়েছে, দিনে প্রখর রোদ প্রত্যক্ষ করা যায়। রাতে হালকা কুয়াশা থাকবে আকাশে, তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে। দিনে শীতের অনুভূতি কিছুটা হ্রাস পেয়েছে, এবার গভীর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে। একদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানিয়েছেন, জানুয়ারি মাসের প্রথম দিকে রাজ্যে শীতের দাপট বাড়বে। সেই মতো রাতে শীতের দাপট কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। দপ্তর জানিয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। সব মিলিয়ে শীতের মরশুম রাজ্যের মানুষের কাছে উপভোগ্য হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সমস্ত সংবাদের জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।